ইন্ডিয়া টুডে ঠিক হুবহু ওই অনুযায়ী একটা রিপোর্ট করে দিল যে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদেরকে গ্রেফতার এবং হয়রানি করা হচ্ছে। তো এইটা তো পুরোপুরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের ব্যাপারে একটা সরাসরি উনি যে একটা ষড়যন্ত্র করছেন তার নিজের গদি কিংবা নিজের স্বার্থে। শেখ হাসিনা তিনি এখন ফোন আলাপ করে বলছেন, ফোন আলাপ নিয়ে আমি আগে নীতিগতভাবে কথা বলতে কখনোই আমি রাজি ছিলাম না, কিন্তু আমার কাছে এই ফোন আলাপগুলো এখন অন্তত এর আগে 3টা মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে ফাঁস করা, মানে এটাই তার কমিউনিকেশনের মাধ্যম। শেষটা ইচ্ছাকৃত কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, কীভাবে ফাঁস হলো সেটা একটু বোঝা দরকার আছে, অথবা তাদের পুরনো পদ্ধতিতে ফাঁস হয়ে গেছে, এটা হয়তো উনি ফাঁস করতে চাননি। কিন্তু যে ধরনের কথাবার্তা বলেছেন সেটা হচ্ছে যে তিনি তো এখন পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। উনি তার লোকজনকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, যাতে করে এটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের র্যালি হচ্ছে, সমর্থকরা র্যালি করছে, এবং তখন এটার উপরে হামলা করলে সেই ভিডিও কিংবা ছবি তারা করে রাখবেন এবং তারা তাদের লিঙ্কে পাঠিয়ে দেবেন। ওনার সেই লিঙ্ক আছে এবং উনি পাঠিয়ে দেবেন এভাবে যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপরে হামলা হচ্ছে। এভাবেই পুরো আয়োজনটা, এবং এই আয়োজনটা ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম ও গণমাধ্যম এটার সাথে যে যুক্ত এই প্ল্যানের সাথে, এটা বোঝা গেল যে টেলিফোন লিক হয়েছে, হয়তো এটা তারা জানেন না। ইন্ডিয়া টুডে ঠিক হুবহু ওই অনুযায়ী একটা রিপোর্ট করে দিল যে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদেরকে গ্রেফতার এবং হয়রানি করা হচ্ছে। তো এইটা তো পুরোপুরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের ব্যাপারে একটা সরাসরি উনি যে একটা ষড়যন্ত্র করছেন তার নিজের গদি কিংবা নিজের স্বার্থে, এটা পরিষ্কার। তো এরপরে তার পলিটিক্যাল মোরাল ন্যূনতম কোনো জায়গাতে নেই, মানে এক হচ্ছে মানে তার বিচার হওয়া দরকার। রাজনৈতিকভাবে আমার মনে করি যে একটা নিঃশেষ জায়গায় গেছে। এইরকম একটা ব্যবস্থা থেকে আমরা মানে মুক্ত হয়েছি, কিন্তু এই ব্যবস্থাটা তো একজন ব্যক্তি কিংবা তার নেতৃত্বাধীন কিছু মানুষজনই আসলে এই জিনিসটা করে নাই। এটা একটা ব্যবস্থা দিয়ে উনি এটা চালু করতে পেরেছিলেন, যেটাকে আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা বলছি। পুরো রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো থেকে শুরু করে আইন কানুন, বহু মানুষ, এবং তারা বহাল তবিয়তে আছে। ফলে লড়াই কিন্তু এবার দুটো ছিল, এবং এটা পলিটিক্যাল পার্টিগুলোর দিক থেকে এসেছিল। সরকারের পদত্যাগ এবং শাসন ব্যবস্থার বদল, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ কিংবা ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ, নানাভাবে কথাটা এসছে। কিন্তু মূল কথা হচ্ছে কেবল সরকার পরিবর্তনে আমাদের থামছি না আমরা। তো সরকার পরিবর্তন হয়েছে, যেটা সোহরাব ভাই বললেন, দ্বিতীয় পর্বে আমরা আছি ব্যবস্থার বদল ঘটছে কিনা। ব্যবস্থার বদলের একটা অংশ হচ্ছে নির্বাচন। আমি কিন্তু দুটো জিনিসকে এভাবে দেখি যে সংস্কার আর নির্বাচন দুটো পরস্পর বিরোধী মুখোমুখি জিনিস না। সংস্কার অনেকগুলো সংস্কার ছাড়া একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হবে না বাংলাদেশে। এই সেটআপের মধ্যে কিভাবে নির্বাচন হবে? গাপটি মেরে সব জায়গায় বসে আছে, কি প্রশাসনে, কি আইন শৃঙ্খলা বাহিনীতে, কি সব জায়গায়। ফলে এতে একটা পুনর্গঠনের প্রয়োজন আছে। আবার আমরা যে মানুষের যে স্বপ্নটা, আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলো কিন্তু রূপান্তরের প্রশ্ন তুলেছে। মেরামত, রূপান্তর, সংস্কার, রাজনৈতিক বন্দোবস্ত, রিপাবলিক, এই সবগুলো কথা পলিটিক্যাল পার্টির মুভমেন্টের ভেতরেই গত 20 সালের পর থেকে, বিশেষত মানে কোভিড কাল থেকে রাজনীতি যখন আমরা শুরু করতে পারলাম, তারপর থেকেই পুরো কথাগুলো এসছে। কারণ 30 ডিসেম্বরের অনুষ্ঠেয় নির্বাচনটি, যেটা 29 তারিখে ভোট ডাকাতির হলো, তারপরে কিন্তু মানুষ আর এই ব্যবস্থায় কোনো নির্বাচন হবে, এটা রাজনৈতিক দলগুলো এমনকি বিএনপির মতো বড় দলও আর সেই জায়গায় থাকেনি। ফলে একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছে যে এর বিরুদ্ধে গণ আন্দোলনই করতে হবে, অভ্যুত্থান তৈরি করতে হবে। অভ্যুত্থান তো ঘটানো যায় না, অভ্যুত্থান তো নানা শর্তের ভিতর দিয়ে সৃষ্টি হয়। সেই শর্তগুলোর জন্য আন্দোলনটা হয়েছে, লড়াই হয়েছে, একটা লক্ষ্য ঠিক হয়েছে। সেই লক্ষ্য হচ্ছে নতুন বন্দোবস্ত, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। ছাত্ররা এই সমস্ত আকাঙ্ক্ষাই ধারণ করেছে, এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারপরে পুরো যেটা শ্রমিক জনতার সমস্ত গণ আন্দোলন অভ্যুত্থানের রূপ নিল। এত রক্তপাত, এত আত্মত্যাগ, মানুষের স্বপ্ন এবং সীমাটা কিন্তু আরো বড় হয়েছে। এখন এই বড়টা আমরা রাজনৈতিক দল সহ সবাই মিলে চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবো কিনা, এটা আমাদের সামনে একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে অন্তর্বর্তী সরকার। আমি একটু শেষ করে, আমাকে 1 মিনিট সময় দেন। অন্তর্বর্তী সরকার এই সবার সমর্থনে গড়ে উঠেছে। তাদের একটা বড় সমস্যার জায়গা তৈরি হচ্ছে। আমরা প্রথম থেকে বলে আসছি যে আপনারা 5 থেকে 8 তারিখ ছাত্রদেরকে বলা হয়েছে যে ছাত্রদের অগ্রণী ভূমিকা রেখেছে, তাদের সাথে আলাপ আলোচনা করে, অন্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে সরকার গঠন করেন। তখন সরকারের চরিত্র কি হতে পারত, এটা তখন একটা নির্ধারণ করা যেত। যে চরিত্রই তারা নির্ধারণ করেছে, সেই চরিত্র নির্ধারণের পর যখন আজকে আমরা 3 মাস প্রায় মানে 100 দিনের দিকে যাচ্ছি, তখন
জন আকাঙ্ক্ষা যেটা, এটা কেবলমাত্র কোনো একটা নির্দিষ্ট পক্ষ দ্বারা প্রকাশিত হচ্ছে না, যে ছাত্রই একমাত্র জন আকাঙ্ক্ষার প্রকাশক। ছাত্ররা আছে, রাজনৈতিক দলগুলো আছে, শ্রেণী পেশার অংশীজনরা আছে, আরও অংশীজনরা আছে। ফলে সবাই এখন জন আকাঙ্ক্ষার প্রতিনিধি। তাদের সাথে আলোচনা না করে অন্তর্বর্তী সরকার যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা মানে নানা ধরনের বিতর্কের জন্ম দিবে। আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের, যে এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা যথার্থভাবে হচ্ছে না।